সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন। আমরা আরো নতুন একটি অধ্যায় তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি। তো নতুন অধ্যায় শুরুর আগে তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে 1, 3, 5 এই বেজোড় চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে পড়াবো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করব তৃতীয় অধ্যায়, সেটি হচ্ছে যে কার্বনের সাথে যে সায়ানাইড ফাংশনাল গ্রুপের সংযোগের ফলে যে যৌগগুলো তৈরি হয়, যেমন মনে করো মিথাইল সায়ানাইড, তারপরে বেনজিন সায়ানাইড, অর্থাৎ অ্যালিফেটিক বা অ্যারোমেটিক যেটাই হোক না কেন সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমার মনে হয় যে গত ক্লাসে যে আমরা শেষ করলাম নাইট্রো এবং নাইট্রোসো যৌগ, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করা দরকার। তো নাইট্রো এবং নাইট্রোসো যৌগ এগুলো সম্পর্কে যদি প্রশ্ন নিয়ে একটু কথা বলি, একদম প্লেন কথাবার্তা, যে নাইট্রোমূলক যদি সংযুক্ত হয় তাহলে মনে করো যে শুরু থেকেই তোমাদেরকে পড়তে হবে যে আসলে নাইট্রো যৌগ বলতে তোমরা কি বুঝো, এবং নাইট্রো অ্যালকেন হচ্ছে কাকে বলে, নাইট্রো অ্যালকেনের কমপক্ষে 3টি প্রস্তুত প্রণালী এটি। তারপরে মনে করো যে এই যে অ্যারোমেটিক যে নাইট্রো যৌগ, যে নাইট্রোবেনজিন কাকে বলে, নাইট্রোবেনজিন কিভাবে তৈরি করা যায়, তারপরে নাইট্রোবেনজিন থেকে অন্য অন্য যৌগগুলো কিভাবে তৈরি করা যায়। এই যে বেনজিন থেকে বিভিন্ন যৌগ তৈরি, নাইট্রোবেনজিন থেকে মনে করো টিএনবি, নাইট্রোবেনজিন থেকে টলুইন, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তোমাদেরকে যে শিখিয়েছিলাম, অর্থাৎ অ্যারোমেটিকের যে যৌগ, সেই যৌগ এক জায়গা থেকে আর একটা যৌগতে বিচরণ, কনভার্সন, যেটাকে এই যে একটা থেকে আর একটা যে রূপান্তর, সেগুলো সম্পর্কে বলেছিলাম। এগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। একইভাবে যে কার্বন নাইট্রোসো যৌগ এবং অ্যারোমেটিক নাইট্রোসো যৌগ, ঠিক অনুরূপভাবে তাদের প্রস্তুত প্রণালী এবং তাদের অন্য অন্য যে বিষয় সেগুলো সম্পর্কে তোমরা পড়বে। তাহলে মোটামুটি আমরা নাইট্রো এবং নাইট্রোসো যৌগের যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, পড়তে হবে, সেগুলো সম্পর্কে আলাপ আলোচনা করলাম। তো আশা করি যদি এরপরেও কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তোমাদের যে নির্ধারিত গ্রুপ সেই গ্রুপে দিও। আর গ্রুপ সম্পর্কে তোমাদের একটি ইনফরমেশন, সেটি হলো যে আমরা তোমাদের সমস্ত গ্রুপগুলোকেই পাবলিক করে দেব যাতে সবাই দেখতে পায়। সেই জন্য নতুন গ্রুপ খোলা হয়েছে, তোমাদের গ্রুপ বাই দিস টাইম খোলা হয়ে গেছে। তো আশা করি গ্রুপের সাথে সবাই সংযুক্ত হয়ে গেছো। তো এই গ্রুপের আমরা মনে হয় আগামী 7 তারিখ থেকে এই গ্রুপে ক্লাস নিব, বা একটা নোটিশ আমাদের বিভাগের পক্ষ থেকে আসবে, সেদিক থেকে আমরা জানবো তখন যে কখন আসলে শুরু হবে। তো আমরা আশা করছি নেক্সট ক্লাস নতুন গ্রুপেই হবে। তো তোমাদের সবার প্রতি যে ব্যাপারটা, মানে আমার একটা অনুরোধ থাকবে, সেটি হলো যে আমি দু একজনের সাথে কথাবার্তা বলেছি, তারা অলরেডি খুলেছে। সেটি হচ্ছে তুমি একটি জিমেল অ্যাকাউন্ট খুলবে তোমার নামে। সেই জিমেল অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে আমরা আমাদের স্যাররা যে যে সাবজেক্টে ক্লাস নিচ্ছে এক এক স্যারের নামে একটা ফোল্ডার খুলবে। যেমন আমার নামে এজেডসি ফোল্ডার, এজেডসি লিখে ফোল্ডার।
তাহলে এজেডসির যে ক্লাসগুলো হচ্ছে একদম ধারাবাহিকভাবে, অর্থাৎ কখন কোন তারিখে, মানে প্রথম আমি কোন ক্লাসটা নিয়েছিলাম, যেহেতু ক্লাসগুলো সবই তোমাদের গ্রুপে দেওয়া আছে সফট কপি, তো সেটা তুমি তোমার জায়গাতে নিয়ে নাও গ্রুপে। এরকম অরুণ রাহা স্যার বা রুচিরা ম্যাডাম অথবা অন্যান্য ম্যাডাম যে ক্লাসগুলো নিচ্ছেন, সবার যে আমাদের সংক্ষিপ্ত নাম আছে, সেই সংক্ষিপ্ত নাম দিয়ে একটি করে ফোল্ডার খোলো। সেই ফোল্ডার খুলে ক্লাসগুলো সেখানে রিজার্ভ করো। এগুলো করলে হবে কি, যে যখন তোমার দেখার ইচ্ছা তুমি ওই সাবজেক্ট ওয়ারি সুন্দর করে দেখতে পারবে। এই একটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে যে তোমরা যদি এখান থেকে কোনো হার্ড কপি প্রয়োজন হয়, সেটা পেন ড্রাইভে নিয়ে সাথে সাথে ফটোকপি করতে পারবে। আর আমি যেভাবে ক্লাস নিচ্ছি বরাবর একইভাবেই ক্লাস আমি তোমাদের নিয়ে যাব। এরপরেও তোমাদের কোনো পরামর্শ থাকলে তোমরা গ্রুপে পরামর্শ দিতে পারো। আমার ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোন নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো। তবুও আমি আবারও বলি যে আমি প্রতিদিন তোমাদের যে ক্লাসটা নিব, সেই ক্লাসের যে সংক্ষিপ্ত সার সেটি 5-7 পৃষ্ঠার ভিতরে তোমাদেরকে আগের দিন অথবা পরের দিন সকালেই, মিনিমাম ক্লাস শুরু হওয়ার 3-4 ঘন্টা আগে দিয়ে দিচ্ছি, বা পারলে আগের দিনই দিয়ে দিচ্ছি, যাতে ওই নির্ধারিত দিনে ওই নির্ধারিত সময়ে ওই ক্লাসের কি কি বিষয় আলোচিত হবে যা তোমরা সহজে দেখতে পারো। অনুরূপভাবে আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হলো যে কার্বন নাইট্রোজেন বন্ধন বিশিষ্ট যৌগ। কার্বনের সাথে নাইট্রোজেন বন্ধন হয়ে যে যৌগগুলো তৈরি হয়, মনে করো যে এখানে কার্বন, এই কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ধন হয়ে যে যৌগগুলো তৈরি হয়, এই যৌগগুলো সম্পর্কে আজকে আমরা আলাপ আলোচনা করব। তো ঠিক প্রতিদিনের মতোই আমি আজকে এই নাইট্রোজেনের সাথে কার্বনের সংযোগের ফলে যে যৌগগুলো তৈরি হবে, সেই যৌগগুলো সম্পর্কে আজকে যেটা আলোচনা করব তার 5টি পৃষ্ঠা সকালেই গ্রুপে পোস্ট করেছি, আশা করি তোমরা দেখেছো। আর গ্রুপে হয়তো আমরা সবার সাথেই কথা বলতে ইচ্ছুক, তবুও আমরা দুজন প্রতিনিধির সাথে কথাবার্তা বলবো। যেমন আমাদের সাকিব আছে ছেলেদের ভিতরে, মেয়েদের ভিতরে ফারজানা আছে, তাদেরকে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও শেয়ার করে আমাদের সাথে নিতে পারো। তো তাদের মাধ্যম দিয়ে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আর তাছাড়া আমরা তো আছি, আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করে তোমরা এটা জানতে পারবে। তো আমি আজকে আমাদের কলেজ প্রশাসন এবং আমাদের ডিপার্টমেন্টের বিভাগের প্রধান স্যার সহ যারা এই আমার অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে নির্ধারিত ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা যে 5টি পৃষ্ঠা দেওয়া হয়েছে সেটা নিয়েছো। তো আশা করি তোমরা সংযোগ হয়েছে এবং দেখতে পাচ্ছ। আমি একটু ক্লোজ করে নিচ্ছি যাতে তোমরা সবাই ভালোভাবে দেখতে পারো। দেখো, আমি প্রতিদিনের মতোই এটা আবার ক্লোজ করে নিলাম যাতে তোমরা দেখতে পারো। তো প্রথমে দেখা যাক যে দেখো যে বিষয় হচ্ছে কার্বন নাইট্রোজেন বন্ধন বিশিষ্ট যৌগ। আমরা প্রথমে ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি যে আসলে এই যৌগ বলতে আমরা কি বুঝি। এই যে কার্বন নাইট্রোজেন ঘটিত যৌগ, এই যৌগ বলতে আসলে কি বোঝায়। তো ডেফিনিশনটা দেখো, হাইড্রোজেন সায়ানাইড যৌগের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকাইল সায়ানাইড যৌগ বলে। তার মানে এই যে হাইড্রোজেন সায়ানাইড যে যৌগ, হাইড্রোজেন সায়ানাইড এই যে যৌগ, সেই যৌগর সাথে কি হবে, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে কি দ্বারা প্রতিস্থাপিত হবে, নিশ্চয়ই কোনো ক্ষারীয় মূলক দ্বারা। তা এখানে আমরা একটি বিক্রিয়া দেখে দিয়েছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড
পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে HN বিক্রিয়া করে KCN তৈরি হলো। এখন এই KCNকে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড দিয়ে বিক্রিয়া করি, অ্যালকাইল সায়ানাইড এবং পটাশিয়াম হ্যালাইড, পটাশিয়াম হ্যালাইড অপসারণের ফলে এটা অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হয়ে গেল। এইটাই আসলে কার্বন হাইড্রোজেন বন্ধন বিশিষ্ট, কার্বন নাইট্রোজেন বন্ধন বিশিষ্ট যৌগ। এই কার্বনের সাথে কি হয়েছে, নাইট্রোজেনের একটি বন্ধন তৈরি হয়েছে, তৈরি হয়ে এই যৌগটা তৈরি হয়ে গেছে। আমরা যদি ডেফিনিশনটা আবার একটু রিপিট করি, দেখো সবাই, তোমাদের কাছে তো শীট আছে। হাইড্রোজেন সায়ানাইড যৌগের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকাইল সায়ানাইড যৌগ বলে, বা এটি অ্যালকাইল নাইট্রাইল নামেও পরিচিত। এই যৌগগুলো অ্যালকাইল ভাবেও আমরা বলবো। তো এখানে এই যে মিথাইল আয়োডাইড কেসিনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি হয়ে গেল। তো এখানে দেখো আবার এটি তৈরি করা যায়, যেমন মনে করো অ্যাসিটামাইড, এটি হলো অ্যাসিটামাইড, এখানে অ্যালকাইল মূলক দেওয়া আছে। এই যে অ্যাসিড অ্যামাইডের সাথে এই যে তোমার ফসফরাস পেন্টাক্সাইড দিয়ে হিট দিলেই এখান থেকে পানি সায়ানাইড যৌগ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে একটু বলি যে তোমাদের যদি শুনতে কোনো অসুবিধে হয় তাহলে আমাকে একটু জানাও, শুনতে পারলেও জানাও, শুনতে না পারলেও। সাউন্ড, গতদিন সাউন্ডটা ক্লিয়ার হয়নি গত ক্লাসে, তো সেই জন্য আজকে যদি তোমরা আমাকে ভালোভাবে শুনতে পাও সেটি একটু কমেন্টস করে জানাও যে শুনতে পাচ্ছ। তাহলে দেখো যে আমরা এখানে দুভাবে কিন্তু তৈরি করলাম অ্যালকাইল সায়ানাইড। একটি হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সরাসরি KCN এর বিক্রিয়া ঘটিয়ে আমরা অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রাইল যৌগ তৈরি করতে পারি। সেকেন্ড, অ্যাসিড অ্যামাইড, সেই অ্যাসিড অ্যামাইডকে যদি ফসফরাস পেন্টক্সাইড দ্বারা বিক্রিয়া করানো যায় তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনকে পানি আকারে অপসারণ, মানে সে শোষণ করবে, শোষণ করে এই যে অ্যালকাইল তোমার নাইট্রাইল যৌগ তৈরি করলো। তো এখানে তোমাদের বলে রাখি যে ফসফরাস নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক হলো সেই সমস্ত যৌগ যারা এই বায়ুমণ্ডল অথবা অন্য কোনো যৌগ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি আকারে অপসারণ করতে পারে বা শোষণ করতে পারে, তো এবং কোনো বিক্রিয়া আসলে করে না। তো এইখানে দেখো এই যে অ্যাসিড অ্যামাইডের ভেতরে যে দুটি হাইড্রোজেন আছে আর এইখানে কার্বনিক মূলকের সাথে একটি অক্সিজেন আছে, এই দুটোকে ফসফরাস পেন্টক্সাইড পানি আকারে অপসারণ করেছে। আসলে এইখানে ফসফরাস পেন্টক্সাইডের সাথে পানি সংযুক্ত থাকে, পানি সংযুক্ত থাকার কারণে তারপরে এই অ্যালকাইল সায়ানাইডটা তৈরি হয়। তাহলে আমরা এখানে নাইট্রাইল যে যৌগ অ্যালকাইল সায়ানাইড, সেই যৌগর দুটি প্রস্তুত প্রণালী তোমাদেরকে জানালাম। তো ঠিক আছে, আমরা অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রাইলের সংজ্ঞা জানলাম, তাদের প্রস্তুত প্রণালী দুটি জানলাম। এবার দেখি যে অ্যালকাইল নাইট্রাইলের যে তোমার ধর্ম, সেই ধর্মগুলো কি কি আছে। তো জানো যে কোনো যৌগের দুই ধরনের ধর্ম থাকে। একটি হলো রাসায়নিক ধর্ম, একটি হলো ভৌত ধর্ম, আর একটি রাসায়নিক ধর্ম। আমি কিন্তু এখনো তোমাদের কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না যে তোমরা আসলে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমার কথা, শব্দ আস্তে হচ্ছে নাকি জোরে হচ্ছে। তোমরা একটু যদি আমাকে কমেন্ট করে জানাও যে পরিষ্কার তোমরা শুনতে পাচ্ছ তাহলে আমার পক্ষে সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে ভৌত ধর্মগুলো দেখি। তো ভৌত ধর্মগুলি কি কি আছে, প্রথমে অ্যালকাইল সায়ানাইডের নিম্ন সদস্যগুলি তরল কিন্তু উচ্চতর সদস্যগুলি কেলাস আকারে কঠিনভাবে অবস্থান করে। তাহলে কি হলো যে অ্যালকাইল নাইট্রাইলে যে সমস্ত যৌগ যেখানে কার্বনের সংখ্যা কম থাকে, মনে করো মিথাইল সায়ানাইড, ইথাইল সায়ানাইড ইত্যাদি ইত্যাদি, এইগুলো সাধারণত প্রকৃতিতে
প্রকৃতিতে তরল আকারে অবস্থান করে, কিন্তু যখনই তুমি এই কার্বনের সংখ্যাটা বাড়াবে, কার্বনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, তখন এইগুলা প্রকৃতিতে কঠিন আকারে পাওয়া যাবে এবং সেটা কেলাস ফর্মে থাকবে। এটি হচ্ছে আমাদের অ্যালকাইল সায়ানাইডের প্রথম ভৌত ধর্ম। দ্বিতীয় ধর্ম হলো যে এই প্রত্যেকটি অ্যালকাইল নাইট্রাইল অথবা অ্যালকাইল সায়ানাইড যৌগ কিন্তু সুন্দর সুগন্ধযুক্ত, সুন্দর সুন্দর সুগন্ধযুক্ত। তো এটা সুমিষ্ট গন্ধ বিশিষ্ট এইচসিএনের মতো, কিন্তু এইচসিএন বলো মানে হাইড্রোজেন সায়ানাইড অথবা পটাশিয়াম সায়ানাইড, এই যৌগগুলো কিন্তু খুবই বিষাক্ত। তোমরা জানো যে হাইড্রোজেন সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড এই যৌগগুলো কিন্তু খুবই বিষাক্ত। এই বিষাক্ত হওয়ার কারণে অনেক সময় এইগুলা দিয়ে আত্মহত্যা করতো এক সময় মানুষ এই বিষগুলো দিয়ে। তো মূলত হাইড্রোজেন সায়ানাইড অথবা পটাশিয়াম সায়ানাইড যে প্রচণ্ড বিষাক্ত, অথচ অ্যালকাইল সায়ানাইডগুলো কিন্তু বিষাক্ত নয়। এইগুলা অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। তৃতীয় বৈশিষ্ট্য এটা, যেটা অ্যালকাইল সায়ানাইডের অণুসমূহ ডাইপোল মোমেন্ট মান বিশিষ্ট। ডাইপোল মানে কি, যে যাদের পোলারিটি আছে, অর্থাৎ একদিকে ধনাত্মক এবং আরেকদিকে ঋণাত্মক। এখানে সায়ানাইড মূলক আছে, অ্যালকাইল মূলক আছে, একদিকে ধনাত্মক এবং আরেকটা ঋণাত্মক মূলকে এখানে মেরু তৈরি হয়। এই কারণে বলা হচ্ছে যে অ্যালকাইল সায়ানাইডের অণুসমূহ ডাইপোল মান মানে ডাইপোল মোমেন্ট মান বিশিষ্ট। তারপরে আমরা চতুর্থ ভৌত ধর্মটি দেখি, নিম্ন আণবিক ওজন বিশিষ্ট অ্যালকাইল সায়ানাইড পানিতে দ্রাব্য। কেমন, মানে যাদের তোমার নিম্ন আণবিক মানে আণবিক সংখ্যা যার কম, তারা হচ্ছে পানিতে দ্রাব্য, কিন্তু যখন উচ্চ হয়ে যাবে তখন কিন্তু সেটা জৈব দ্রাব্য হবে। যেমন উচ্চতর অ্যালকাইল সায়ানাইড সমূহ সহজে জৈব দ্রাব্য, যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন প্রভৃতিতে দ্রাব্য। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য, সেটা হচ্ছে যে কেন নিম্ন আণবিক ভর বিশিষ্ট যে অ্যালকাইল সায়ানাইড সেইগুলো হচ্ছে পানিতে দ্রাব্য হবে, কিন্তু উচ্চতর অ্যালকাইল সায়ানাইড বিশিষ্ট যৌগ পানিতে অপেক্ষাকৃত কম দ্রাব্য হয়ে তারা অপেক্ষাকৃত জৈব দ্রাবকে বেশি দ্রাব্য হবে। এটির উত্তর হচ্ছে এক কথায় যে কার্বনের সংখ্যা বাড়ার সাথে সাথে হাইড্রোকার্বনের সংখ্যাও মানে কার্বনের সংখ্যাটাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তো তোমরা জানো যে হাইড্রোকার্বন সমূহ সাধারণত পানিতে অদ্রাব্য, বিশেষ করে মোম উচ্চতর একটি হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম হাইড্রোকার্বন, গ্রিস, এগুলো কিন্তু কোনো অবস্থাতেই পানিতে দ্রাব্য না। তো এটি হচ্ছে এটার উত্তর, যে হাইড্রোকার্বনের অণুর সংখ্যা কার্বনের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণে পানিতে অপেক্ষাকৃত কম দ্রাব্য হয়, আর হাইড্রোকার্বন যত বেশি হবে তত জৈব দ্রাবকে তত বেশি এটি হচ্ছে তোমার বেশি দ্রাব্য হবে। এটি হচ্ছে আমরা গোটাচারিক ভৌত ধর্ম তোমাদের বললাম। তো এর বাইরেও আরো ধর্ম আছে, তোমরা যখন বই খুলে দেখবে যে আরো কিছু এখান থেকে জানা যাবে। এবার আমরা কিছু রাসায়নিক ধর্ম তোমাদের বলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সায়ানাইড যৌগের সাথে সায়ানাইড যে মূলকটি, তোমরা সবাই জানো কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত আছে 3টি বন্ধনের মাধ্যমে। তো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 5টি। এই 5টি ইলেকট্রন থাকার কারণে প্রথম 3টি ইলেকট্রনের সাথে কার্বন সমযোজী বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে যাবে, আর 2টি মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু থেকে যাবে। 2টি মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু এখানে থেকে যাবে। যখন এই মুক্ত জোড় ইলেকট্রন কাউকে দিতে পারবে, তখনই সে লুইসের ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী ক্ষারীয় ধর্ম প্রকাশ করবে। তাহলে তুমি পরিষ্কারভাবে বলতে পারো যে অ্যালকাইল সায়ানাইড অথবা অ্যালকাইল নাইট্রাইল যৌগগুলো সে মানে অ্যালিফেটিক ফর্মেই থাক
আর অ্যারোমেটিক ফর্মেই থাক, তার অণুতে নাইট্রোজেনের সাথে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে সে কি হবে, ক্ষারীয় ধর্ম বিশিষ্ট হবে বা ক্ষারধর্মী প্রদর্শন করবে। এটি হচ্ছে তার গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্য। এটি তোমরা ভালো করে মনে রাখবে। অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে অ্যালকাইল নাইট্রাইল কেন ক্ষারধর্মী প্রদর্শন করে। তাহলে আমরা এখন কিছু রাসায়নিক বিক্রিয়া তোমাদের দেখাই যে কিভাবে এই অ্যালকাইল নাইট্রাইল বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশ করে অথবা অ্যালকাইল নাইট্রাইল থেকে কি কি তৈরি করা যায়। তো প্রথমে আমরা দেখি যে অ্যাসিড অ্যামাইড, এই ধরনের কোশ্চেনগুলো এরকম হয় যে অ্যালকাইল নাইট্রাইল থেকে অ্যাসিড অ্যামাইড কিভাবে তৈরি করা যাবে। তো এখানে আমরা অ্যালকাইল সায়ানাইডকে আর দ্বারা প্রকাশ করেছি, এটা যে কোনোটাই হতে পারে। তাহলে অ্যালকাইল সায়ানাইড খনিজ H+ মানে হলো খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিডের উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষণ করা যায় তাহলে এখান থেকে কি হবে, এই তোমার অ্যাসিড অ্যামাইড হবে। তাহলে কোশ্চেন যদি এরকম আসে যে অ্যালকাইল সায়ানাইড অথবা অ্যালকাইল নাইট্রাইল যৌগ থেকে কিভাবে অ্যাসিড অ্যামাইড তৈরি করা যায়, তখন আমরা এখান থেকে এটা বলতে পারবো যে এইভাবে অ্যাসিড অ্যামাইড তৈরি করা যায়। তাহলে অ্যাসিড অ্যামাইড এখান থেকে তৈরি হয়ে গেল। তাহলে অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা তৈরি করে ফেললাম অ্যাসিড অ্যামাইড। এখানে একটা উদাহরণ দেখো দেওয়া হয়েছে যে অ্যালকাইল সায়ানাইড এটা খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হলো হয়ে অ্যাসিড অ্যামাইড। এখানে সরাসরি যৌগের কথা বলা হচ্ছে যে অ্যাসিড অ্যামাইডটা কিভাবে তৈরি করা যাবে। আর আরেকটি হচ্ছে যে জৈব অ্যাসিড, এই অ্যালকাইল সায়ানাইড থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায়। তো এটি খুব সহজ, যে কোনো অ্যালকাইল সায়ানাইডকে যদি খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করা যায় ওইটার মতোই আর কি, তাহলে সেখান থেকে এই জৈব অ্যাসিড পাওয়া যাবে। এখানে মিথাইল সায়ানাইডকে বা মিথাইল নাইট্রাইলকে আমরা খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলাম, করে এখান থেকে কিন্তু পেয়ে গেছি অ্যাসিটিক অ্যাসিড, এবং এখান থেকে তৈরি হয়ে যাবে অ্যামোনিয়া। এখান থেকে তৈরি হয়ে যাবে অ্যামোনিয়া। আর এটা গেল। আরেকটি যৌগ হচ্ছে এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন মানে হচ্ছে জৈব অ্যাসিড এবং যদি তোমার জৈব অ্যাসিড এবং যে অ্যালকোহল এরা পরস্পর যুক্ত হয়ে পানি অপসারণের মাধ্যমে যে যৌগ তৈরি করে তাকে বলা হয় অ্যাসিড, এই এস্টার। এবং এস্টার তৈরি করার যে বিক্রিয়া তাকে আমরা বলে থাকি এস্টারিফিকেশন। তাহলে ঠিক এরকম অ্যালকাইল সায়ানাইড এই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তৈরি করে। তো তোমাদের এখানে বলে রাখি, আসলে অ্যালকাইল সায়ানাইড যদিও এখানে ইথাইল অ্যাসিটেট বলা হয়েছে, এইখানে কিন্তু যেহেতু খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করা হচ্ছে, ইনিশিয়ালি অ্যালকাইল সায়ানাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে আগে জৈব অ্যাসিড তৈরি করবে, এরকম অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে তারপরে ইথাইল মানে অ্যালকাইল মানে মিথাইল অ্যাসিটেট তৈরি করবে, যেটা হলো এস্টার। যদিও এই বিক্রিয়াটা এক ধাপে দেখানো আছে, কিন্তু এখানে আরেকটি ধাপ আছে, সেটি হলো অ্যালকাইল সায়ানাইড প্রথম খনিজ অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে এই জৈব অ্যাসিড তৈরি করবে। এই জৈব অ্যাসিডের সাথে পরে এই অ্যালকোহল বিক্রিয়া করে ইথাইল অ্যাসিটেট তৈরি করবে, এই ইথাইল অ্যাসিটেট তৈরি করবে। তো এই যে ইথাইল অ্যাসিটেট তৈরি হয়ে গেল, এই যে ইথাইল মানে মিথাইল অ্যাসিটেট, এটি হলো একটি এস্টার। তো এইটা তৈরির বিক্রিয়াকে আমরা বলে থাকি এস্টারিফিকেশন। তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়ায় এই অ্যালকাইল নাইট্রাইল অংশ নেয়। তারপরে দেখা যাক সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি, যে অন্য কোনো একটি যৌগের সাথে সে সংযুক্ত হবে, অন্য একটি যৌগের সাথে সে সংযুক্ত হয়ে কোনো একটি নতুন যৌগ তৈরি করবে। তাহলে এখানে অ্যালকাইল সায়ানাইড অ্যামোনিয়ার সাথে যৌগ হচ্ছে
অ্যামিনো সোডিয়ামের ইন প্রেজেন্সে অ্যামিডিন তৈরি হবে এখানে। অ্যামিডিন মানে এটা কি অ্যামিডিন হবে সেটা আমরা পরে দেখি, ইথাইল অ্যামিডিন। তাহলে এখানে ইথাইল সায়ানাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে দেখো অ্যামিডিন তৈরি হলো। এই যৌগটির নাম হলো অ্যামিডিন। প্রোপেন নাইট্রাইল, অর্থাৎ এখানে 3টি কার্বন আছে, 3টি কার্বনের জন্য প্রোপেন। তাহলে প্রোপেন নাইট্রাইল অথবা ইথাইল সায়ানাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামিডিন। এখান থেকে এরকম একটা প্রশ্ন হতে পারে যে ইথাইল নাইট্রাইল থেকে অ্যামিডিন কিভাবে তৈরি করা যায়। তাহলে আমরা সংযোজন বিক্রিয়াটি শিখলাম। এবার আরও কয়েকটি বিক্রিয়া এখানে দেখা যাক যে বিজারণ বিক্রিয়ায় কি হবে। বিজারণ বিক্রিয়ায় দেখো যে বিজারিত হয়ে ঠিক আবার ওই অ্যামিডিন তৈরি হলো। কীরকম, যে অ্যালকাইল সায়ানাইডকে যদি এই অ্যালডিমিন, যদি অ্যালকাইল সায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বিজারিত করা যায় তাহলে অ্যালমিডিন, ওখানে অ্যামিডিন এখানে হচ্ছে অ্যালমিডিন। অ্যালমিডিন এই যে তৈরি হয়ে গেল। আর এটির পরবর্তী ধাপ হচ্ছে এটা সেকেন্ড টাইম যদি আবার আদ্র বিশ্লেষিত করা যায় তাহলে অ্যালডিহাইড পাওয়া যাবে। এই যে অ্যাসিটালডিহাইড পাওয়া গেল। তাহলে দেখো যে অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা এখানে কি পেয়ে গেলাম, অ্যালডিহাইড পেয়ে গেলাম। এখানে আমরা অ্যালডিহাইড পেয়ে গেলাম। আবার মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এই অ্যালডিহাইডকে জারণ করো কোনো জারক পদার্থ দিয়ে, এখান থেকে আবার জৈব অ্যাসিড পেয়ে যাও। তাহলে আমরা বিজারণ বিক্রিয়ায় যেমন অ্যালমিডিন মানে অ্যালডিমিন পাচ্ছি, একইভাবে অ্যালডিহাইড পাচ্ছি, আবার অ্যালডিহাইড থেকে জারণের মাধ্যমে জৈব অ্যাসিডও পাওয়া যায়। তাহলে এই গেল হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবার অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন বিক্রিয়া মানে কি, অ্যালকাইল মূলকের সংযোজন ঘটানো। আমাদের অ্যালকাইল মূলক যেটা আর, সেটির একটি সংযোজন ঘটানো এখানে। তো মনে করো যে আমরা জানি কোনো যৌগের সাথে যদি একটি আর যুক্ত থাকে তাহলে সেটা 1 ডিগ্রি, যদি মানে কার্বনের সাথে যদি একই কার্বনের সাথে 2টি আর যুক্ত থাকে তাহলে সেটা 2 ডিগ্রি, এবং একই কার্বনের সাথে যদি 3টি আর যুক্ত থাকে তাহলে সেটা 3 ডিগ্রি। তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি যে সায়ানাইড মূলক এই যে নাইট্রাইল, তার সাথে যে কার্বন যুক্ত থাকবে সেই কার্বনের সাথে একটি আর যুক্ত থাকতে পারে, 2টি আর যুক্ত থাকতে পারে, 3টি আর যুক্ত থাকতে পারে। যদি তা থাকতে পারে তাহলে আমরা এখানে 1 ডিগ্রি অ্যালকাইল নাইট্রাইল, 2 ডিগ্রি অ্যালকাইল নাইট্রাইল এবং 3 ডিগ্রি অ্যালকাইল নাইট্রাইল তৈরি করতে পারব। এখানে দেখো যে আমরা এই যে 1 ডিগ্রি অ্যালকাইল সায়ানাইড যেটা আছে তার সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যালকাইল সায়ানাইড, তারপরে 3 ডিগ্রি অ্যালকাইল সায়ানাইড তৈরি হলো। এর যদি আমরা একটা পারফেক্ট উদাহরণ দিতে চাই তাহলে মনে করো যে তুমি শুধুমাত্র এখানে এই আর এর পরিবর্তে একটি মিথাইল মূলক নেবে। এই আর এর পরিবর্তে যদি একটি মিথাইল মূলক নাও মিথাইল, তাহলে আমরা এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই অ্যালকাইল নাইট্রাইল যৌগগুলো পেয়ে যাব। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এই নামকরণটাও চেঞ্জ হবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যদি তোমার 2টি কার্বন হয় তাহলে সেটা ইথাইল, যদি 3টি কার্বন হয় তাহলে সেটা প্রোপাইল, যদি 4টি কার্বন থাকে তাহলে সেটা বিউটাইল। এইভাবে নামকরণগুলো চলে আসবে। তাহলে এরপরে আমরা আরেকটু দেখব, সেটি হলো যে তোমার থর্প নাইট্রাইল ঘনীভবন বিক্রিয়া। এটি একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, টিকা আকারে অনেক সময় আসতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটি হলো থর্প নাইট্রাইল ঘনীভবন বিক্রিয়া। বলতে কি বুঝাবে, থর্প নাইট্রাইল কনডেনসেশন, ইংরেজি থেকে বলা হয়, থর্প একজন বিজ্ঞানীর নাম, থর্প নাইট্রাইল কনডেনসেশন, এটা এইভাবেও ইংরেজিতেও আসতে পারে। আমি যদি বাংলায় বলি থর্প নাইট্রাইল ঘনীভবন বিক্রিয়া, টিকা আকারে এটা আসতে পারে। এটা আর কিছুই না, আসলে
দুটি নাইট্রাইল যৌগ সংযুক্ত হয়। দুটি নাইট্রাইল যৌগ, এখানে কার্বনের সাথে যে ত্রিবন্ধনে নাইট্রোজেন যুক্ত হয় সেই ত্রিবন্ধন উঠে গিয়ে দ্বিবন্ধন সৃষ্টি হয়ে যে ওপেন হয়ে যায়, সেই ওপেন হয়ে যাওয়ার ফলে এরা পরস্পর তখন যুক্ত হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার ফলে এরা তখন পরস্পর কি হয়, যুক্ত হয়ে যায়। দেখো তাহলে কি হয়েছে এখানে, আমাদের এই যে একটি যৌগ, এই যৌগটি যদি এই যে এখানে একটি বন্ধন ভেঙে যায়, তাহলে সেই বন্ধনটি ভেঙে গেলে এই হাইড্রোজেন যদি এটার সাথে লাগে, এই কার্বনের কিন্তু আরেকটি বন্ধন ফাঁকা থাকে, এই কার্বনের আরেকটি বন্ধন ফাঁকাতে সে তখন এটির সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এটা কি হবে, 2 অ্যামিনো বিউটিন নাইট্রাইল। কেন বিউটিন বলা হচ্ছে, 1 2 3 4, এখানে 4টি মূলক আছে, এটা 4টি মূলক, 4টি মূলক থাকার কারণে এটা হচ্ছে। আচ্ছা, তোমরা যে কোনো একজন আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে কথাগুলো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, শব্দ হচ্ছে। হাসান আমাকে একটু জানাও তো যে কথাগুলো শুনতে পাচ্ছ তুমি। তোমার কমেন্টস আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি একটু আমাকে জানাও যে কথাগুলো আসতে হচ্ছে নাকি জোরে হচ্ছে, একটু জানাও আমাকে হাসান। যাই হোক, তো এখন মনে করো যে এইভাবে আমরা দুটি তোমার অ্যালকাইল নাইট্রাইল যৌগ সংযুক্ত করে একটি যৌগ তৈরি করতে পারি। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি কনডেনসেশন বা ঘনীভবন। তো আমরা দেখো প্রায় 7 রকমের রাসায়নিক বিক্রিয়া অ্যালকাইল নাইট্রাইল যৌগের তোমাদেরকে বললাম। এবার আরেকটু দেখা যায় যে আমরা এই যে অ্যালকাইল নাইট্রাইল এই যৌগ সমূহকে কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ কোথায় কোথায় প্রয়োগ করা যায় বা এ থেকে কি কাজ করা যায়, এটি থেকে কি কাজ করা যায়। তো প্রথমে দেখো যে অ্যালকাইল সায়ানাইডের প্রয়োগ জৈব দ্রাবক রূপে এটি ব্যবহৃত হয়। অনেক ধরনের জৈব যৌগ আছে, সেগুলোর জৈব দ্রাবক হিসেবে আমরা এই অ্যালকাইল নাইট্রাইলটা ব্যবহার করতে পারব। তারপরে রাবার এবং বস্ত্রশিল্পেও এটির ব্যবহার আছে। তোমরা জানো যে আমাদের সিলেট অঞ্চলে রাবার বাগান আছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাবার বাগান আছে। রাবার আসলে এক ধরনের গাছের কষ, সাদা টাইপের, দুধ সাদা এক টাইপের কষ, সেটি ঘনীভবন করে রাবার তৈরি করা হয়, এটিও কিন্তু একটি হাইড্রোকার্বন। তো সেইখানে এই অ্যালকাইল নাইট্রাইল জৈব দ্রাবক এবং বস্ত্রশিল্পে যেখানে কাপড় চোপড় রং করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই অ্যালকাইল নাইট্রাইলের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। আর একটি খুব ইম্পর্টেন্ট কথা, 3 নম্বর বৈশিষ্ট্য, যেটা একই সমগোত্রীয় শ্রেণীর উচ্চতর যৌগ প্রস্তুত করা যায়, অর্থাৎ কার্বনের সংখ্যা এখান থেকে বাড়ানো যায়। মনে করো যে তুমি অ্যাসিটিক অ্যাসিড থেকে তুমি এখানে তৈরি করবা প্রোপিওনিক অ্যাসিড, মানে এখানে কার্বনের সংখ্যাটা তুমি বাড়াচ্ছ। তো কার্বনের সংখ্যা যদি এখানে বাড়াতে হয়, তাহলে সায়ানাইড মূলক সংযুক্ত করলেই তো কার্বনের সংখ্যা বেড়ে গেল। তার মানে যদি ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহল থেকে বিউটাইল অ্যালকোহল, এই যে একই সমগোত্র শ্রেণীর উচ্চতর যৌগ, অথবা ফর্মিক অ্যাসিড থেকে তোমার ইথানোয়িক অ্যাসিড, প্রোপিনোয়িক অ্যাসিড, এইভাবে একই গোত্র। আবার ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, প্রোপিনালডিহাইড, বিউটানালডিহাইড, অর্থাৎ একই সমগোত্র শ্রেণীর উচ্চতর জৈব যৌগগুলো এই সায়ানাইড যৌগ সংযোগ করে খুব সহজেই তৈরি করা যায়। এই দিক থেকে তুমি বলতে পারো যে এটি একটি জৈব যৌগের অণুতে কার্বন বৃদ্ধিকরণ বিক্রিয়া। একটি জৈব যৌগের অণুর কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হলে তোমার সায়ানাইড মূলক সংযুক্ত করতে হবে, অর্থাৎ কার্বন মূলক বৃদ্ধিকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াকে তুমি এইভাবে
বলতে পারো। সর্বশেষ যেটি, সেটি হলো জৈব যৌগের সংশ্লেষণে অন্তর্বর্তী যৌগ হিসেবে অর্থাৎ ইন্টারমিডিয়েট যৌগ হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ। যেমন এটি দিয়ে তোমার অ্যামিন, তারপরে অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এস্টার, অ্যামাইড, এই সমস্ত যৌগগুলো এই অ্যালকাইল নাইট্রাইল দিয়ে কিন্তু তৈরি করা যায়। এই অ্যালকাইল নাইট্রাইলের যৌগ থেকে কিন্তু তৈরি করা যায়। তাহলে আমরা এ পর্যন্ত যেগুলো তোমাদের বললাম সেগুলো, যে এই যে যৌগটি মনে করো তোমার আমাদের কার্বনের নাইট্রোজেন সংযোগের ফলে তৈরি হলো। তো ডাইরেক্ট তো কার্বনের সাথে নাইট্রোজেন কিভাবে সংযোগ হয়, ত্রিবন্ধনের মাধ্যমে সায়ানাইড মূলক আকারে সংযোগ হবে। সেই সায়ানাইড মূলক আকারে সংযোগের ফলে অ্যালকাইল মূলক অথবা তোমার অ্যারোমেটিক মূলক, এই দুটির সাথেই যুক্ত হয়ে এই অ্যালকাইল অথবা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগ তৈরি করতে পারে। তো আজকে আমরা শুধু অ্যালকাইল নাইট্রাইল যৌগ নিয়ে কথাবার্তা বললাম। অ্যালকাইল নাইট্রাইল যৌগ যদি আমরা ওভারঅল আজকের এই ক্লাসটি সামারাইজ করি, তাহলে এরকম এই ব্যাপারটা আসবে যে প্রথমে আমরা জানার চেষ্টা করেছি যে আসলে এই কার্বনের সাথে নাইট্রোজেনের সংযোগ ঘটে যে যৌগগুলো তৈরি হয় সেটি কাকে বলে, কেমন, অ্যালকাইল নাইট্রাইল যৌগ অথবা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগ। এটিকে আবার যেহেতু কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে সায়ানাইড মূলক আগে তৈরি করে, সেই কারণে অ্যালকাইল সায়ানাইড অথবা অ্যারোমেটিক সায়ানাইড এই টাইপের যৌগ, এটির আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এটির আমরা দুটি প্রস্তুত প্রণালী নিয়ে কথাবার্তা বলেছি যে এটি কিভাবে তৈরি করা যাবে। তারপরে অ্যালকাইল নাইট্রাইল অর্থাৎ আমরা আজকে মিথাইল সায়ানাইড নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছি। মিথাইল সায়ানাইডের বা মিথাইল নাইট্রাইলের কি কি ভৌত ধর্ম থাকতে পারে, সেই সমস্ত ভৌত ধর্ম 4-5টা, এগুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। তো এখান থেকে একটা জিনিস তোমরা মনে রাখবে যে ভাইবার জন্য, সেটা হচ্ছে যে নিম্ন কার্বনের সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল নাইট্রাইল পানিতে দ্রাব্য, কিন্তু উচ্চ কার্বন বিশিষ্ট অ্যালকাইল নাইট্রাইল পানিতে অদ্রাব্য বা কম দ্রাব্য। এটি কেন, সেটির কারণ আমরা বলেছি হাইড্রোকার্বনের সংখ্যা মানে তোমার কার্বনের সংখ্যা বৃদ্ধির কারণে এটা হয়ে থাকে। তাহলে আমরা এই ভৌত ধর্মগুলো বলার চেষ্টা করেছি। তারপরে রাসায়নিক ধর্মগুলোর ভেতর প্রায় আমরা 7 রকমের রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে এখানে দেখিয়েছি, যে এই অ্যালকাইল নাইট্রাইলের কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এবং এর একটি বড় ব্যবহার হলো, যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ব্যবহার, এটি হলো কোনো জৈব যৌগের অণু কার্বনের সংখ্যা বৃদ্ধি করা যায়। মানে মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল, ফর্মিক অ্যাসিড থেকে মানে ইথানোয়িক অ্যাসিড, অথবা অ্যাসিটালডিহাইড থেকে প্রোপানঅ্যালডিহাইড, এইভাবে একই সমগত শ্রেণীর যখন তুমি উচ্চতর যৌগ তৈরি করতে যাবে, এই সায়ানাইড যৌগ সংযোগ করেই এটা করতে হয়, মূলকটি সংযোগ করে। সেই দৃষ্টিকোণ থেকে অ্যালকাইল নাইট্রাইলকে বলা যায় যে উচ্চতর জৈব যৌগ তৈরি করা যায় একই সমগত শ্রেণীর খুব এটি। আর অনেক জৈব যৌগ, সেটা অ্যামিন হতে পারে, সেটা অ্যালডিহাইড হতে পারে, সেটা স্টার হতে পারে, নানান টাইপের যৌগের এটি হচ্ছে তোমার অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করে। তাহলে আজকে আমরা অ্যালকাইল নাইট্রাইল যৌগগুলো সম্পর্কে জানলাম, পড়লাম। আগামী ক্লাসে আমরা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগগুলোর প্রস্তুতি, তার অনুরূপ যে সমস্ত বৈশিষ্ট্য গঠন আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো ঠিক আছে, আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থেকো।